আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নেবে না, সংসদের প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। রিসোর্টে নিয়ে যাওয়া নারী মামুনুলের স্ত্রী নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজত নেতৃত্ব ভণ্ড, বললেন তথ্যমন্ত্রী। সংক্রমণের 1 বছর 28 দিনের মাথায় 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 7,000। লকডাউনের প্রজ্ঞাপন, অপ্রয়োজনে বাইরে নয়। বাজারে ভিড় বেড়েছে সব পণ্যের দাম, অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি আশা সাবিরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে হেফাজতের তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাতের মদত আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান সংসদ নেতা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশব্যাপী হেফাজতি তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাত জোটের সমর্থনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব। এই হেফাজত তো একা না, হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত। আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? ধর্মের নামে অধর্ম কিংবা পবিত্রতার কথা বলে অপবিত্র কার্যকলাপের জবাব জনগণই দেবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের। হেফাজত নেতাদের বিনোদনের অর্থের উৎস সম্পর্কেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে, এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবে, আর আইন তার আপন গতিতে চলবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আবার দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। আমি মনে করি এই দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। কতগুলি নির্দেশনা এই করোনা দ্বিতীয় ঢেউ যাতে আমরা সুরক্ষা দিতে পারি মানুষের, তার জন্য সেই ব্যবস্থা করে আমি কিছুক্ষণ আগেই ফাইল সই করে দিয়ে এসেছি, এটার প্রজ্ঞাপন জারি করব। জীবন ও জীবিকা রক্ষায় সরকারের এমন নির্দেশনা জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। হেফাজত নেতা মামুনুলের রিসোর্ট কাণ্ডে কথিত স্ত্রী জান্নাত আরা যে তার স্ত্রী নয়, তা উঠে এসেছে ফাঁস হওয়া কয়েকটি ফোন আলাপে। রিসোর্ট কাণ্ড নিয়ে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে মামুনুলের স্ত্রীকে তা শিখিয়ে দেন তার বোন। আরেকটি ফোন আলাপে মামুনুল তার কথিত স্ত্রীর কাছে টাকার ব্যাগ ঠিকঠাক আছে কিনা তার খোঁজ খবর করেন। তবে যে কাজে যাওয়া সে কাজটি না হয় আফসোস করেন হেফাজত নেতার কথিত স্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জসিম জুয়েল।
কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে প্রবেশের পর শনিবার বিকেলে স্থানীয়দের হাতে আটক হন হেফাজত নেতা মামুনুল হক। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মামুনুল জানান তার দ্বিতীয় স্ত্রীর নাম আমিনা তৈয়বা। ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। ওনাদের বাড়ি কোথায়? আপনার কাছে এত প্রশ্ন জবাব দেব না। তবে ঝর্ণার বক্তব্যে জানা যায় মিথ্যা তথ্য দিয়েছে মামুনুল। আপনার নাম যেন কি বললেন? জান্নাত আরা ঝর্ণা। একটু জোরে। আপনার বাবার নাম? হলিয়া রহমান। বাড়ি কোথায়? ফরিদপুর। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। পরে থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে হেফাজত নেতাকর্মীরা রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। কথিত দ্বিতীয় স্ত্রীকে একা ফেলেই চলে যান মামুনুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পর মামুনুল জান্নাত আরাকে ফোন করেন। ফাঁস হওয়া সেই ফোন আলাপে অনেক কিছুই খোলাসা হয়। এই কাপ্তেনি হুজুরের পাশে গাড়িতে আসছি, মনে হয় আধা ঘন্টা মতো লাগছে। এই উচিটা কোন রোডে? আমার ব্যাগটা তো তোমার কাছে। একা সরাই রাখছি আর ব্যাগ আমার কাছে আছে, ব্যাগের জায়গায় আছে। আচ্ছা, আমার গাড়ির চাবি কোথায় বুঝতে পারো? গাড়ির চাবি কি আপনি ব্যাগের মধ্যে খুনক করে রাখছিলেন? না, ওটা তো আমার মনে হয় যে ওই যে ড্রাইভারে যা ছিল ওগুলো তো হারিয়ে গেছে না? হ্যাঁ, ওটা তো নিশ্চিত হারাই গেছে। তুমি আসলে কিভাবে এখান থেকে? ওই আর কি, নতুন জীবন পাইলাম। আমার মায়েরা গাড়িটা বাঁচাই দেবে, তারপরে যা হোক কোনোভাবে 7 জনে আমার নিচে ফেলায়, তারপরে ওরা হচ্ছে আনতে কিভাবে আমি জানি না, খাইনি হাসলাইয়া গাড়িতে উঠাইছে। তোমার কি প্রশ্ন করছে, কি তথ্য দিচ্ছ তুমি? ওই ঘুরে ফিরে একটা প্রশ্নই করতেছে, কবে বিয়ে করছেন? আমি ফেব্রুয়ারি বলছি, 2 বছর বলছি। আর ওই বাপ মা ভাই বোনের নাম, মায়ের নাম্বার চাইছে। মায়ের একটা বন্ধ নাম্বার আমি দিছিলাম, মাকে খুঁজে পাইনি। ঠিক আছে, যাই হোক, আপনি সাবধানে থাকেন। ভাবলাম একটা হয়ে গেল, আরেকটা। যাই হোক, এদিকে মামুনুলের বোনের সাথে তার দ্বিতীয় স্ত্রীর আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে। কেউ ফোন করলে কি বলতে হবে তা শিখিয়ে পড়িয়ে দেন মামুনুলের বোন। শুনো, তুমি পেরেশানি করো না, তুমি কোনো অস্থির হইও না, আমরা তো আছি, তোমার তো কোনো অসুবিধা না। যাও, কোনো ঝামেলা হইলে তোমার যদি কেউ ফোন দেয় বা কিছু কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবা যে হ্যাঁ আমি অনুমতি দিছি, আমার শাশুড়ি থাকতে করাই গেছে, আমরা তোমার সাথে আসি, পরে কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো, কিন্তু তুমি শক্ত থাকবো। সত্যি না, না সত্যি তো আর না, মানুষ তো চেষ্টা করবো ফেলানোর জন্য। কি আমার কথা তুমি বুঝছো? হ্যাঁ, তোকে আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে, অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের বিষয় করতেছে। তো আমরা বলছি যে ভাবিও জানে, মানে আমরা পরিবার জানি, আমরা পরিবারকে জানি না, এটা বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলবো। তো আপনি তো ফোনে করেছেন রেকর্ডের কথা বুঝতে সময় রেকর্ড করে কোনো অসুবিধা নাই, কিন্তু যে তুমি শক্ত থাকবো, এটাই হলো কথা। ঠিক আছে তাহলে, আচ্ছা। রিসোর্ট কাণ্ডের পর মামুনুল ও তার পরিবারের সদস্যদের ফাঁস হওয়া আরও কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেসব ফোনালাপে রাষ্ট্রবিরোধী তৎপরতার পাশাপাশি একাধিক নারীর সঙ্গে মামুনুলের সম্পর্ক থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে তার আসল স্বামী শহীদুলকে আত্মগোপনে যাওয়ার পরামর্শ দিলেন মামুনুল। ফাঁস হওয়া নতুন ফোন আলাপে তিনি এসব কথা বলেন। আমার ড্রাইভার এখনো আসে নাই, তো সোনারগাঁয়ে ওখানে জ্যামে পড়ছে, ওখান থেকে আসতেছে বলছে। আপনার ওখানে দিয়ে গেছে? হ্যাঁ, পুলিশরা তো জানে, পুলিশ আবার বিভিন্ন জায়গায় মারমুখী অবস্থানে, কাজে এটা নিয়ে আবার কোন সিন ক্রিয়েট তারা করতে পারে। আপনি তাকে নিয়ে কোনোভাবে নিবৃত্তিতে একটু সরে পড়েন, ওখান থেকে আপনার বাসার থেকে সরে, প্রয়োজন ওনাকে সিএনজিতে উঠে দিয়ে দেন। আপনি লোকজন সাথে নিয়েন না, বুঝছেন? আচ্ছা, কারণ ওখানে যদি আবার পুলিশ আসে আপনার ঘরে, আপনার বাড়িতে, বড় সমস্যায় পড়ে। এদিকে রিসোর্টে নিয়ে যাওয়া নারী মামুনুলের স্ত্রী নন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হেফাজত নেতার বিষয়ে আরও ঘটনা জানানো হবে। সোনারগাঁ উপজেলার একটা প্রাইভেট রিসোর্টে আমরা দেখলাম হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা মামুনুল হক, তিনি একজন মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মাননীয় স্পিকার সেগুলো টিভিতে সুন্দরভাবে তিনি মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন তিনি তার স্ত্রী নন।
এদিকে পর স্ত্রী সহ হেফাজত নেতা মামুনুল হকের আটক হবার ঘটনা প্রমাণ করে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নষ্ট ও ভণ্ড। এসব বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মাদ্রাসার ছাত্র ও নেতাকর্মীদের এ ধরনের নেতৃত্বকে বর্জন করারও আহ্বান জানান। বলেন, সারা দেশ যখন করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, তখন একদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জানমালের ক্ষতি সাধন করে রিসোর্টে অবকাশ যাপনের নামে নোংরামিতে লিপ্ত তারা। ইসলামকে হেফাজত নিজের স্বার্থে ব্যবহার করছে এবং প্রকৃতপক্ষে শান্তির ধর্মে কলঙ্ক লেপন করছে বলেও মত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইসলাম এগুলো কখনো অনুমোদন করে না। তিনি আরও বলছেন যে তিনি ওই নারীকে নিয়ে একটু রিল্যাক্স করতে গেছেন। এই সময় করোনার মধ্যে সবাই যেখানে ঘরবন্দি কিভাবে নিজেকে সুরক্ষা করবে, সেখানে একটি বিলাসবহুল রিসোর্টে গেছেন যে রিল্যাক্স করার জন্য। করোনায় একদিনে শনাক্ত ছাড়ালো রেকর্ড 7,000। সংক্রমণ শুরুর পর এই সংখ্যাটি সর্বোচ্চ। এ পর্যন্ত মোট শনাক্ত 6,37,364। এদিন মারা গেছেন 53 জন। এদের মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 23.07%। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। গত বছর সংক্রমণ শুরুর পর এত দ্রুত কখনোই ছড়ায়নি। দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেমন ভিড় বাড়ছে, তেমনি হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় 227টি ল্যাবে 30,724 জনের নমুনা পরীক্ষায় এ যাবৎকালে সর্বোচ্চ শনাক্ত 7,087। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 6,37,364। একদিনে হাসপাতালে মারা গেছেন 52 জন ও বাসায় 1 জন। মোট মৃত্যু 9,266। সুস্থ হয়েছে 2,707 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 23.07%। মৃত্যু হার বেড়ে 1.45। কমেছে সুস্থতার হার 86.68%। জনসংখ্যার ভিত্তিতে প্রতি 10 লাখে শনাক্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। শনাক্ত 3,742, সুস্থ 3,224 এবং মৃত্যু 54। একদিনে ঢাকা বিভাগে মারা গেছে 37 জন ও চট্টগ্রাম বিভাগে 9 জন। 60 ঊর্ধ্ব 34 জন ও 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু 11 জনের। পুরুষদের মধ্যে মৃত্যু হার 75.22% ও নারী 24.78%। 24 ঘন্টায় নতুন 1,705 জন সহ কোয়ারেন্টাইনে আছে 40,000-এর বেশি। আইসোলেশনে 12,870 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 47,83,385। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কাল থেকে 1 সপ্তাহ লকডাউনে যাচ্ছে সারা দেশ। এ বিষয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী বন্ধ থাকবে গণপরিবহন, তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও সেবাদানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না, স্পষ্টভাবে বলা হয়েছে প্রজ্ঞাপনে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এবারের করোনা সংক্রমণ তীব্রতর, তাই গতবারের মতো সাধারণ ছুটি ঘোষণা নয়, সরাসরি লকডাউনে পুরো দেশ। এই লকডাউন আপাতত 7 দিনের, চলবে 11 এপ্রিল পর্যন্ত। সকাল 8টা থেকে বিকেল 4টা এই সময়ের মধ্যে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার বসবে, তবে শপিং মল বন্ধ রাখা বাধ্যতামূলক। হোটেল রেস্তোরাঁয় ক্রয় বিক্রয় চলবে, তবে কোনো অবস্থাতেই সেখানে বসে খাবার গ্রহণ করা যাবে না। সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট সম্পূর্ণ বন্ধ থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলবে যথানিয়মে। অফিস আদালত চলবে সীমিত পরিসরে। কর্মী পরিবহন করতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থায়। ব্যাংকিং সেবা চলবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো, সীমিত হবে কার্যক্রম। নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আর্থিক সহায়তাও আমাদের দিতে হবে এবং খাদ্য সামগ্রী বিতরণের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। কাল বিলম্ব না করেই। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।
লকডাউনের খবরে ভিড় বেড়েছে বাজারে, পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। পণ্য সরবরাহে কমতি না থাকলেও লকডাউনের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, এমন অভিযোগ সাধারণ মানুষের। মেহেদী হাসানের রিপোর্ট। এক সপ্তাহ লকডাউনের সিদ্ধান্তের কথা জানা গেছে শনিবারই। এরপর থেকেই বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনছেন অনেকেই। সবকিছু একটু বেশি বেশি কেনা হয়েছে, যাতে করে বাচ্চাদের দুধ, তারপরে চাউল, ডাল, বাচ্চাদের বেশি জিনিস নেওয়া হচ্ছে বাচ্চাদের। সামনে রমজান, তার উপর লকডাউন, সুযোগটি নিতে ভুলেননি ব্যবসায়ীরা। গত বছর যেরকম ছিল লকডাউনের আগে প্রচন্ড ভিড় ছিল, কিন্তু সেই তুলনায় এবার সেটা নাই। প্রতি কেজি দিতে 1 টাকা 1.5 টাকা করে বাড়ছে, বা কোনো সময় ইয়াতে নাজি শিলের দামটা 2 টাকা বাড়ছে। চিংড়ি মাছে ধরেন 1 কেজি মাছে 100 টাকা বা 150 টাকা বেড়ে গেছে 1 কেজি চিংড়ি মাছে। ধরেন যেই মাছটা রুই মাছটা যেটা বিক্রি থাকে 250 230 বা এটা 20-30 টাকাতে বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে প্রতি লিটারে 2 টাকা। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। শসা ছিল 30 টাকা কেজি, এখন 35 টাকা কেজি। টমেটো 20 টাকা ছিল, এখন 25 টাকা কেজি। ব্যবসায়ীদের এমন আচরণের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের। সুযোগটা নেওয়া তো উচিত না ওদের, কারণ তারা তো আর বেশি দামে কিনতেছে না, তারা শুধু বলতেছে লকডাউন, এই জন্য দাম বেড়ে গেছে। লকডাউন হলেও কাঁচা বাজার খোলা থাকবে সীমিত আকারে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এক সপ্তাহে লকডাউনে ঢাকা ছেড়ে যাচ্ছে অনেক মানুষ। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতি 2 সিটের বিপরীতে একজন বহন করায় দীর্ঘ অপেক্ষার পরও আসন পেতে দেরি হচ্ছে বলে জানান যাত্রীরা। আর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন অনেকে। মাহমুদ হাসানের রিপোর্ট। হঠাৎ করেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ ঘোষণার পর থেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই ছিল বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভিড়। প্রায় প্রতিটি বাস কাউন্টারেই ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহনের সরকারি নির্দেশে সংকটে পড়েছেন অনেক যাত্রী। রওনা দিলাম যে কালকে তার বাস চললাম, যদি আরো 2 দিন থাকার নিয়ত ছিল মার কাছে, থাকলাম না যে যদি আবার কাল নাই যেতে পারি বাড়িতে। কালকে থেকে লকডাউন শুরু, তো আমার বাসায় কাজ আছে, যদি আরো বাড়ায় দেয় এজন্য আজকে যাচ্ছি। যাত্রী চাপে অস্থির কাউন্টার ম্যানেজাররা। তবে অনলাইনে বা আগে বুকিং থাকলে আসন পেতে অসুবিধা হয়নি বলে জানান তারা। 40 সিটের গাড়িতে 20 জন করে যাত্রী নিয়ে যাচ্ছে। লকডাউনের কথা শোনার পরে যাত্রীর যে চাপটা, এটা মানে উপচে পড়া ভিড়, মানে অসম্ভব চাপ। 2 সিটে একজন যাওয়ার কারণে যাত্রীর চাপটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি সংকট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সব যাত্রীদের সিট দিতে পারছি না। অনেক যাত্রীর অভিযোগ, নির্ধারিত 60% বেশি ভাড়া নিচ্ছে বাসগুলো। ভাড়াটা একটু বেশি নিচ্ছে, 60%-এর বেশি নিচ্ছে। অভিযোগ করে আর কি করব। এদিকে বাস চালক শ্রমিকরা আশঙ্কা করছেন এবারও আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। দিন খাটি দিন খাই, এখন এই যে 60 দিন 8 দিন বসে থাকা মানে খুবই কষ্টকর। আগেরবারও কোনো সহযোগিতা করে না, এবার করবে কিনা তাও জানি না। ইনকাম না থাকলে তো ফ্যামিলি অবস্থা ভালো থাকবে না। যাত্রার শুরুতে সামাজিক দূরত্ব মানা হলেও শেষ পর্যন্ত তা মানা হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন অনেক যাত্রী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা থেকে গ্রামমুখী যাত্রায় ফেরিঘাট ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর এই যাত্রায় সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো নির্দেশনাই মানছে না যাত্রী ও চালকরা। সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড় শুরু হয়। দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়ে। ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের। সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও ঘরমুখে যাত্রীর চাপ। গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে পার হচ্ছেন যাত্রীরা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আদালতের আদেশ জালিয়াতিতে জড়িত সিন্ডিকেট শনাক্ত, গ্রেফতার 1। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। লকডাউনে আদালতের কার্যক্রম ভার্চুয়ালি করার মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। এদিকে সাধারণ আইনজীবীরাও চান লকডাউনে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম চলুক। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। করোনা সংকটে গত বছরের সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ছুটি চলতে থাকায় পরবর্তীতে আদালতের কার্যক্রম ভার্চুয়ালি শুরু করা হয়। এরপর দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল কোর্ট অধ্যাদেশ জারি করে সরকার। করোনায় বিচারাঙ্গনে আসে গতি।
করোনা সংকট আবারও তীব্র হলে রোববার সকালে প্রধান বিচারপতি বলেন, আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবিধানিক আদালত বন্ধ থাকতে পারে না, ইন্ডিয়াতেও বন্ধ রাখা হয়নি। এবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আদালতের কার্যক্রম বন্ধ না করার পক্ষে মত দেন। দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিহাসের মহানায়ক স্মারক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যে উদ্দেশ্যে লকডাউনটা দিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হবে যদি আমরা বাসায় থাকি। বাসায় থেকে কিন্তু এখন আমরা করতে পারছি। তো আমার মনে হয় যদি কোর্ট বাসার থেকে করার যদি ব্যবস্থা করা হয় ভার্চুয়ালি, তাহলে সবাই উপকৃত হবে। সাধারণ আইনজীবীরাও জানিয়েছেন একই দাবি। এতে করে বিচার কাজে গতি বজায় থাকবে বলে মনে করেন তারা। কোর্ট অবশ্যই চলা উচিত, ভার্চুয়ালি চলবে না ফিজিক্যালি চলবে সেটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয় অন্যান্য বিচারপতি মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। লকডাউন চলছে, সেক্ষেত্রে আমাদের লকডাউন মেনে চলা সেটা অবশ্যই জরুরি। তার পাশাপাশি কোর্টটা ভার্চুয়ালি চালানো উচিত। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আদালতের আদেশ জালিয়াতির সাথে জড়িত একটি সিন্ডিকেট শনাক্ত করতে পেরেছে সিআইডি। চক্রের একজনকে গ্রেফতারও করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে সিআইডির কর্মকর্তারা এ তথ্য জানান। এছাড়া একটি হত্যা মামলার আসামি এবং সংঘবদ্ধ ডাকাত দলের কয়েক সদস্যকে গ্রেফতারের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। 2004 সালের মাগুরা সেশন জজ আদালতের একটি মাদক মামলার আসামিরা উচ্চ আদালতের জামিন আদেশ জালিয়াতির মাধ্যমে মুক্তি পান। ঘটনা জানাজানি হলে উচ্চ আদালত ঘটনার তদন্ত ও জামিন পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সিআইডির তদন্ত শেষে আসামিদের মধ্যে আবু বকর নামে একজনকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এই ঘটনার সাথে আদালতের কিছু লোক জড়িত। চক্রটিকে আটকের চেষ্টা চলছে। সব শ্রেণীর লোকই, কোর্টের কিছু লোক যারা জামিনের প্রক্রিয়ার সাথে জড়িত তারা, এবং কিছু টাউট বাটপাট প্রতারক থাকে। আসলে একটা চক্র থাকে। তাদের ধরেছি, প্রাথমিক কিছু কথাবার্তা বলেছি, তাতে আমাদের কাছে কিছু তথ্য এসেছে। সেই তথ্য অনুযায়ী আমরা সামনের দিকে এগোবো। অন্যদিকে পঞ্চগড় জেলার অটোচালক হত্যা ও লুটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় সিআইডি। তাদের অবস্থান ওই এলাকাতেই ছিল, আমরা তাদের গ্রেফতার করি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা এলাকায় একটি ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে 4 জনকে আটক করেছে সিআইডি। ব্রাহ্মণবাড়িয়াতেই রেড করে এই আসামিদের ধরা হয়েছে এবং তাদের থেকেই এই লুণ্ঠিত মালামাল, ডাকাতি মামলার লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করা হয়েছে। এই সংঘবদ্ধ ডাকাত দলের সব সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। উৎসব আমেজে শেষ হলো তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর ভোট গ্রহণ। চলছে গণনা। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সম্মিলিত পরিষদ এবং ফোরাম প্যানেলের ব্যানারে। উভয় পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। তহিদুর রহমানের রিপোর্ট। সকাল 9টায় ঢাকার হোটেল রেডিসনে শুরু হয় বিজিএমইএর বহু প্রতীক্ষিত নির্বাচন। চট্টগ্রামে নিজস্ব কার্যালয়েও একই সময়ে শুরু হয় ভোট গ্রহণ। জায়ান্ট গ্রুপের ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ নির্বাচনে অংশ নেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পোশাক খাতকে এগিয়ে নিতে চান তিনি। প্রাক্তন যতগুলো বোর্ড ছিল বিভিন্ন প্রেসিডেন্টের আন্ডারে আমি নিজেও কাজ করেছি, সবার সাথে সে অভিজ্ঞতা আছে। পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা বিজিএমইকে আরও ঢেলে সাজাবো। হান্নান গ্রুপের এবিএম শামসুদ্দিনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেয় ফোরাম। আশা করি যে অন্তত আমাদের পক্ষে যাবে। নির্বাচন সুষ্ঠু হলেও বহিরাগত লোকের কারণে পরিবেশ ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ ফোরাম প্যানেল লিডারের। কোভিড সিচুয়েশনকে রেসপেক্ট করে আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের কোনো লোক সমাগম আমরা এখানে করব না। খুব আশ্চর্য যে হাজার হাজার লোক আসছে, এই লোকগুলি কারা? তবে সম্মিলিত পরিষদ বলছে ভিন্ন কথা। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু সবাই কিন্তু এখানে এসছে, কাউকে কিন্তু আমরা কিন্তু যে না আমরা এখানে কাউকে জড়ো করি সেটা কিন্তু না। ইমেজ বৃদ্ধি সহ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কাজ করার কথা জানান তরুণ প্রার্থীরা। হাইয়েস্ট লিড সার্টিফাইড যে প্ল্যাটিনাম ফ্যাক্টরিগুলো আছে তাদের মধ্যে 7টা থেকে 8টা এই দেশে। ব্র্যান্ডিংটা করলে এটা আমাদের সব ক্ষেত্রে উন্নীত হবে। মার্কেট অ্যান্ড প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে চাই। ইমেজ বিল্ডিং নিয়ে কাজ করছে, প্লাস আমরা এসএমই নিয়ে কাজ করতে চাচ্ছি। করোনা সমস্যা মোকাবেলায় নতুন কমিটি দৃঢ়ভাবে কাজ করবে বলে আশা ভোটারদের। তারা এই বিজিএমই গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিএসপি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন।
লকডাউনে খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলা। চলবে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 18তম দিনে গ্রন্থমেলায় লোক সমাগম খুব একটা ছিল না, বন্ধ ছিল বেশ কিছু স্টল। অনেকেই মেলার শেষ দিন মনে করে সংগ্রহ করেন পছন্দের বই। মফিউর রহমানের রিপোর্ট। লকডাউনের আগের দিন অমর একুশে গ্রন্থমেলায় খুব একটা ভিড় ছিল না, খোলেনি সব স্টল। মেলার শেষ দিন মনে করে অনেকেই বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের সামনে ভিড় করেন পছন্দের বই সংগ্রহ করতে। অনেক লেখকই বলছেন স্বাস্থ্যবিধি মেনে লকডাউনেও মেলা খোলা রাখা যেতে পারে। এখন আমার মনে হচ্ছে যে লকডাউন মানে তো আসলেই বন্ধ সব কিছু, তাহলে কারা আসবে মেলায়? পাঠকরা বলছেন মেলা খোলা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। লকডাউনের ভিতর মেলা চলুক, এটা আমি ওইভাবে সমর্থন করি না। লকডাউনের ভিতরে একসাথে সবার বের না হয় ভালো। এটা তো অবশ্যই একটা অসুবিধা যে গণপরিবহন নেই, কারণ একটা ব্যাপক সংখ্যক মানুষের তার ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য যানবাহন নেই। শিশুতোষ বই সংগ্রহে আসে শিশুরাও। ভাড়া দিয়ে এই সময় মেলা খোলা রাখা নিয়ে বিরক্ত স্টল মালিকরা। মানুষ কতটুকু আসবে, কারণ লকডাউনে আসতে পারবে কিনা, আবার অনেকে লকডাউনের জন্য অনেকে দেশেও চলে গেছে। লকডাউনের কারণে হচ্ছে গণপরিবহন যেগুলো আছে সেগুলো সীমিত হয়ে আসছে। আমরা মেলায় আসবো কিভাবে? হয়তো টুকটাক চলতে পারে। এদিন মেলায় ঘুরতে আসেন অনেক বিশিষ্টজনরা। বলেন দেশের বইয়ের মান এখনো আন্তর্জাতিক মানে পৌঁছেনি। আন্তর্জাতিক মান অর্জন করতে হলে সম্পাদক মণ্ডলী ও লেখক সম্মানী নিশ্চিত করতে হবে। মানসম্মত বই প্রকাশ করতে হলে প্রকাশকদের একটি সম্পাদনা পর্ষদ থাকা দরকার এবং তারা লেখকদের জন্য রয়্যালটি দেওয়া দরকার। এগুলো নিয়ম মানা হয় না। গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীর কবিতার বই নিঃশব্দ নিনাদ এর মোড়ক উন্মোচন করা হয় অমর একুশে গ্রন্থমেলায়। এদিন মেলায় আসে নতুন 48টি বই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলা, অন্তত 22 সেনা সদস্য নিহত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গাইবান্ধায় প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় গাছ ও ঘর চাপা পড়ে 10 জন নিহত হয়েছেন। গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানান, বিকেল 4টার দিকে হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও গাছ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাছ ও ঘর চাপা পড়ে অনেকেই হতাহত হয়, নিহত হয় 10 জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঝোড়ো হাওয়ায় গাইবান্ধা সদর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জে, ফুলছড়ি, শাহঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছসহ গাছের ডালপালা রাস্তার উপর পড়ে থাকায় যানবাহন চলাচল সাময়িক ব্যাহত হয়। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় এমভি হাবিব আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। 2 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, বিকেল 5টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। আনুমানিক 50 থেকে 60 জন যাত্রী ছিল। পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নেমেছে। তবে ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্ন ঘটছে। এর মধ্যে ডুবে যাওয়া লঞ্চের একজন নারী যাত্রীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে আনা হয়েছে। সাংবাদিক আরিফ মাহমুদের অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায়া। তাকে হারিয়ে শোকে স্তব্ধ সাংবাদিক অঙ্গন। এক যুগের সাংবাদিক জীবনে 21শে টেলিভিশনের আরিফ মাহমুদ ছিলেন সব শ্রেণী পেশার মানুষের কাছের লোক। সাংবাদিকতার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন। প্রিয়জনকে হারিয়ে এভাবেই পরিবারে চলছে শোকের মাতম। কিছুতেই থামছে না স্বজনদের কান্না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সবাইকে কাঁদিয়ে শনিবার না ফেরার দেশে চলে যান 21শে টেলিভিশনের জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদ। রেখে গেছেন স্ত্রী ও 2 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী। অনেক ভালো ছিল, কি হারাইলাম। সন্তান 2টার যেন সবাই আমরা দেখাশোনা করতে পারি, মানুষ করতে পারি, আপনারাও একটু দেখবেন।
যাতে ওরা ভালো মতো চলতে পারে। কারো ছোট করে দেখতো না, কারো বড় করেও দেখতো না, মানে সবার সাথে এক নজরে দেখতো। আরিফ মাহমুদ সাংবাদিকতার পাশাপাশি যুক্ত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। মানুষ তার কাছে অনেক সময় বিভিন্ন কাজের জন্য আসলো, সে সর্বত্র সহযোগিতা করতো সব কাজেই। আরিফ তো অনেক ভালো ছিল, আশপাশে মানুষের বিপদে আপদে উপকার করত। সামাজিক ভাবে সে ভালো মানুষ ছিল। সহকর্মী সাংবাদিকরা তার স্মরণে 3 দিনের শোক পালন করছে। সাংবাদিক আরিফ মাহমুদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে জানান স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি। ও একজন সৎ সাংবাদিক ছিলেন। আমাদের সাংবাদিক জগতে অনেকটাই ক্ষতি হয়ে গেল। শনিবার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। টেকসই বাণিজ্যের মাধ্যমে সমাজ ও বিশ্বের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইস ঢাকা রিজিওনাল সামিট 2021। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব বিজনেসের আয়োজন করে। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাপনী দিনে অনলাইনে যুক্ত হন বিউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেন নেপাল, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। 63টি দলের মধ্যে 6টি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। এর মধ্যে ছিল বাংলাদেশের 5টি এবং নেপালের একটি দল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাশ রিজিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম রানার আপ হয় আর্মি আইবিএ থেকে টিম ডিকেসিকে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সারা দেশে মিনিস্টার গ্রুপের 50টি শোরুমের উদ্বোধন করা হয়েছে। বিজনেস কনফারেন্সে ভার্চুয়ালি একযোগে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু। সম্মেলনে মিনিস্টারের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্য সম্ভার ও গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়। পরে র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নেবে না, সংসদের প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। রিসোর্টে নিয়ে যাওয়া নারী মামুনুলের স্ত্রী নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজত নেতৃত্ব ভণ্ড, বললেন তথ্যমন্ত্রী। সংক্রমণের 1 বছর 28 দিনের মাথায় 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 7,000। লকডাউনের প্রজ্ঞাপন, অপ্রয়োজনে বাইরে নয়। বাজারে ভিড়, বেড়েছে সব পণ্যের দাম, অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।